24 জন সামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, এই জামায়াত শিবির জঙ্গি ডক্টর ইউনূস গংরা গোটা বাংলাদেশ দখল করে ধ্বংস করার পরও এদের খায়েশ মিটেনি। এরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু করেছেন। আর যদি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কোনো বিশৃঙ্খলা বা বিদ্রোহ ঘটে, তাহলে আমাদের শত শত সেনা কর্মকর্তা, সেনা সদস্যরা আহত নিহত হবেন, যেটি বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পনা বলে মনে হচ্ছে। আমাদের প্রিয় সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। এই সেনাবাহিনী জাতির প্রত্যেকটা ক্লান্তি লগ্নে সেনাবাহিনী হাল ধরেছে, বিপদ থেকে তারা উদ্ধার করেছে। সেই সেনাবাহিনীর মধ্যে আজ বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে। ইতিমধ্যেই 24 জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে, যাতে তারা বিদেশে না যেতে পারে। এই 24 জন সেনা অফিসারের মধ্যে 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 9 জন মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল সহ মোট 24 জন। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, যদি এই 24 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয় কিংবা এই 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কি ঘটবে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে। এই চিঠিটি হলো বিষয় গুমের সাথে সম্পর্কিত সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল পূর্বক ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবগতকরণ প্রসঙ্গে। চিঠিটি স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান। চিঠিটি দেওয়া হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ এসবি, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা। এই দুজন হলো মূল প্রাপক। এছাড়া অনুলিপি দেওয়া হয়েছে আরো 3 জনকে। এটি হলো যে আপনারা জানেন, গত 28শে আগস্ট এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার গুম, খুন এসব তদন্ত করার জন্য একটা 5 সদস্যের কমিটি করেছিলেন। সেই 5 সদস্যের কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। এবার এই চিঠিতে কি বলা হয়েছে? এই চিঠিতে 24 জন সামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সব মিলিয়ে 24 জন, যার মধ্যে 22 জনই সামরিক কর্মকর্তা। এই 24 জনের পাসপোর্ট বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির কাছে চিঠি ইস্যু করা হয়েছে। এটি খুব নজিরবিহীন যে এতগুলো সামরিক কর্মকর্তার পাসপোর্ট একসাথে বাতিলের জন্য এমন একটা চিঠি দেওয়া। আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। তবে শুরুতে আমি একটু গুম বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যানকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি একজন জেলা জজ ছিলেন। 2004-05 সালের দিকে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং জেলা জজ হিসেবে তার সিরিয়াল ছিল মনে হয় 153 or something like that। তিনি সেখান থেকে তার আগের সবাইকে ডিঙিয়ে হাইকোর্টে বিচারপতি হিসেবে বিএনপি জামাত সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন এবং তার নিয়োগের জন্য তদবির করেছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিশিষ্ট সন্ত্রাসী লুৎফুজ্জামান বাবর। বাবরের সুপারিশে তিনি বিচারপতি হয়েছিলেন। পরবর্তীতে তিনি 16 বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন। এই ডিউরেশন, মানে কোনো জেলা জজের পক্ষে 16 বছর কাজ করাটাও এটা এক ধরনের রেকর্ড বলা যায়। এত দীর্ঘ সময় সাধারণত কোনো জেলা জজ হাইকোর্টে থাকেন না, বাট হি ওয়াজ লাকি টু সার্ভ। তিনি
অ্যাপিলেট ডিভিশনে যে 5 জন বিচারক থাকে, বিচারপতি থাকে, তার একজন হতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ আমলে তাকে অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। এই কারণে তিনি আওয়ামী লীগের সরকার, বিশেষ করে শেখ হাসিনার প্রতি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন। প্রিয় দর্শক, পয়েন্ট টু বি নোটেড, এই বিচারক বিএনপি জামাতের আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের আমলে আপিলেট ডিভিশনের বিচারক হতে পারেনি বলে ক্ষুব্ধ। এবার আরেকটি কথা বলি, আপনারা মেজর জিয়া বলে এক জঙ্গি, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজরের কথা শুনেছেন। ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা, আদালত প্রাঙ্গণ থেকে আসামি ছিনিয়ে নেওয়া, ব্লগার হত্যা সহ অনেকগুলো হত্যার সাথে সরাসরি জড়িত এবং 2015 সালে ব্লগার অভিজিৎ হত্যার জন্য আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এই মেজর জিয়া 2011 সালে সেনাবাহিনীতে একটি কু করার চেষ্টা করেছিল, সাথে আরো কিছু জুনিয়র অফিসার নিয়ে, বাট সেই কু করার সময় সে ব্যর্থ হয় এবং তখন সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত অবস্থায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তারই এক পর্যায়ে সে কড়া সেনা প্রহরা থেকে পালিয়ে যায়। এই চাকরিচ্যুত মেজর জিয়াকে আগের সরকার সারা দেশে খুঁজে বেরিয়েছে, কিন্তু অনেকবারই এই ধরা পড়লো, কিন্তু জিয়াকে ধরতে পারেনি। এবং জিয়া খুব প্রশিক্ষণপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা ছিল, যে কারণে তাকে ধরাটা কঠিন ছিল। এ কারণে যে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একজন পলাতক আসামিকে ধরে, এই বিষয়গুলো সে নিজে জানতো, সুতরাং আলটিমেটলি তাকে ধরতে পারেনি। কয়েকদিন আগে দেখলাম যে একজন ইউটিউবারের সোশ্যাল মিডিয়ায় সে কথা বলছে এবং সে অনেক কিছু স্বীকারও করেছে। এই মেজর চাকরিচ্যুত জিয়ার কথা এখানে কেন আমি বলছি? এই জিয়ার আপন মামা শ্বশুর হলেন এই তদন্ত কমিটির চেয়ারপারসন, চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। অর্থাৎ মইনুল ইসলাম চৌধুরীর আপন ভাগ্নে জামাই হলো এই জঙ্গি নেতা, পলাতক, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত মেজর জিয়া। পয়েন্ট টু বি নোটেড এগেইন। এবং এই সমগ্র তদন্ত, এই যে গুম বিষয়ক তদন্ত করতে গিয়ে, এই রিপোর্টটার কিছু কিছু আমি পড়েছি, পুরোটা তো আমি পাইনি, যতটুকু পেয়েছি এটা এত অবিশ্বাস্য, এত মন গড়া একটা রিপোর্ট। এবং সেখানে আমি ধারণা করি যে এখানে সেই মেজর জিয়া অনেক কিছু ব্রিফ করেছেন তার মামা শ্বশুরকে, এবং মামা শ্বশুর সেই অনুযায়ী টার্গেটেড আর্মি অফিসারদের এই লিস্টে, এই চিঠির লিস্টে ইনক্লুড করেছেন এবং তাদের পাসপোর্ট বাতিল করিয়েছেন। সো এই দুইটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। মইনুল ইসলাম চৌধুরী কে, মেজর চাকরিচ্যুত জিয়া কে, তাদের মধ্যে সম্পর্ক কি। এবার আমরা একটু দেখব যে 24 জনের পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে, সেই 24 জনের মধ্যে কারা কারা আছেন। আমি নাম বলছি না, কারণ চিঠিটি উপরে লেখা আছে গোপনীয়, এখানে গোপনীয় লেখা আছে। সো দিস ইজ নট টু বি সার্কুলেটেড, বাট আই ওয়াজ লাকি এনাফ টু গেট এ কপি অফ ইট। তো এখানে 3 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন, তার মধ্যে একজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল, 9 জন মেজর জেনারেল রয়েছেন, এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, মেজর বোধহয় একজন আছে। বোঝাই যাচ্ছে যে খুব উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ আর্মি অফিসারদের এই তালিকায় রাখা হয়েছে। এরকম অফিসারদের কেন টার্গেট করা হলো? এবং এটা নজিরবিহীন যে কেউ যদি সরকারের পক্ষে গোয়েন্দা সংস্থায় কাজ করে, তাহলে রাষ্ট্রই তাকে প্রোটেকশন দেয়। গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের পক্ষে কাজ করে, সরকারের
পক্ষে কাজ করে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা সময় কিভাবে জঙ্গিবাদ প্রসারিত হচ্ছিল এবং সেটাকে কঠোর হাতে দমন করে শেখ হাসিনা সরকার পৃথিবীব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। আজকে সেই আর্মির অফিসারদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং তাদের যে আপনি অভিযুক্ত করলেন কিসের ভিত্তিতে? আর্মির ভেতরে একটা আনরেস্ট তৈরি করা হচ্ছে, অস্থিরতা তৈরি করা হচ্ছে। কারণ তালিকায় যেসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল এবং যারা আছেন তাদের কিন্তু প্রচুর কলিগস এবং ফলোয়ার্স আছেন। তারা এতগুলো পদে দায়িত্ব পালন করেছে, তারা ব্রিগেড কমান্ড করেছে, তারা ক্যান্টনমেন্টের জিওসি ছিল, তারা বিভিন্ন ডিপার্টমেন্টের ডিজি ছিলেন বা চিফ ছিলেন। তো এই এই যে দীর্ঘ ক্যারিয়ারে তাদের প্রচুর অনুসারী অফিসার রয়েছেন। তো সব মিলিয়ে একটা বিশাল আনরেস্ট তৈরি হয়েছে এবং এই আনরেস্টের ফলে যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমি একজন সাবেক সেনা সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান স্যারকে বিশেষ করে অনুরোধ করব, আপনি দয়া করে এই সমস্ত জামাত, জঙ্গি এবং মাহফুজদের খপ্পরে পড়বেন না, তাহলে আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। আপনার প্রতি বিনীত অনুরোধ, এখনই আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে এদের মতো জঙ্গি যারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে গ্রেফতার করুন। তা না হলে বাংলাদেশ তো ধ্বংস হবেই, আমাদের সেনাবাহিনী পর্যন্ত ওরা ধ্বংস করে দেবে। তবে আমার মনে হচ্ছে পাকিস্তানের মওদুদে এবং হিজবুত তাহরির নেতা যে মাহফুজ আলম, তার পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটছে। এবং আমরা যেটুকু জানতে পারছি যে মাহফুজ আলম প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে দুজন জেনারেলের সাথে গিয়ে যোগাযোগ করেন। প্রিয় দর্শক, ভিডিওটি একটু বড় হলেও দয়া করে শুনুন, কারণ হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি হতে যাচ্ছে সামনে সেটি আপনারা দেখুন। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আর্মিকে বিতর্কিত করে এই ধরনের আনরেস্ট তৈরি করার আরেকটা উদ্দেশ্য আছে। সেটা হলো যে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস কিন্তু নানানভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে এবং যদি আর্মির মধ্যে একটা বজগট পাকানো যায়, একটা ঝামেলা পাকানো যায়, তাহলে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যাবে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা তো একজন সার্ভিং জেনারেল বা একজন সার্ভিং আর্মি অফিসারের একটা পাসপোর্ট তো থাকা তো তার রাইটস এর মধ্যে পড়ে। কোনো কিছুই প্রমাণ হলো না, কিছু হলো না, আপনি তার পাসপোর্টটা বাতিলের জন্য চিঠি দিয়ে দিলেন। হোয়াট ফর? আর্মিকে আনরেস্ট করে, আর্মিকে বিতর্কিত করে কার লাভ? কারা চাইছেন যে আর্মি এভাবে বিতর্কিত হোক? আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করছি। ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট স্টেপ ইন। সেনাবাহিনীর মর্যাদাকে আপনার অবশ্যই তুলে ধরতে হবে, রক্ষা করতে হবে। আপনি কি করছেন? আপনি সব নৌকায় পা দিচ্ছেন। আপনার আচরণ দেখে মনে হচ্ছে যে আপনি সব নৌকায় পা দিয়ে মনে করছেন আমার চেয়ারটা ঠিক থাকলেই হলো। কিন্তু আপনি মনে রাখবেন যে যখন কোথাও প্রলয় হয় তখন বালিতে মুখ গুজে কিন্তু রক্ষা পাওয়া যায় না। আপনি কিন্তু এই বালিতে মুখ গোজার স্ট্র্যাটেজি নিয়েছেন। সুতরাং ইট ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ইউ যে প্লিজ কাম ফরওয়ার্ড এবং প্রোটেক্ট দিস আর্মি। বাংলাদেশে এই আর্মিকে নিয়ে আমরা গর্ববোধ করি। এই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য আর্মির ভেতরে এবং বাইরে একটা চক্র কাজ করছে। এরা জঙ্গিবাদের সাথে জড়িত। আমি আপনার দুজন লেফটেন্যান্ট জেনারেলের কথা বলি, যে একজন সক্রেটিস আছে না, আমাদের সক্রেটিস মাহফুজ, জঙ্গি মাহফুজ, সে প্রায় ক্যান্টনমেন্টে যায় এবং ক্যান্টনমেন্টে গেলে সে দুইজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেলের অন্তত একজনের সাথে সে যোগাযোগ করে আসে। As the chief of army, you should have this information and you should take serious action against this.